হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলছিলাম না, এমনভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে সত্যি আমার দিকে তাকিয়ে রয়েছে। ওই জন্য একে দেখে আমার শুধু হাসি পায়। মানে ঘরে এমন একটা জিনিস থাকা দরকার, ফ্যামিলির লোকের পাশাপাশিও, কারণ সবাই সবার কাজে মাঝে মাঝে এদিক ওদিক যায়, তাহলে কি হয় সেটা দেখলে মনের মধ্যে পজিটিভ ভাবনা আসে। তো এ আমার হচ্ছে পজিটিভ এনার্জি। তো যাই হোক, আজ আর একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আজকে একটা রেসিপি শেয়ার করছি। তো কী রেসিপি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো। আর তোমরা তো জানো ডায়েটে আছি, আমি তো এটা খাবো না। তো বন্ধুরা, এর আগের দিন বাজার থেকে বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম। বড় একটা ঠিক না, আমার কাছে এই বড়, কারণ যত কাঁঠাল এসেছিলো সব থেকে এটাই বড় ছিল। চলো তাহলে কাঁঠালটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসি। তো দেখো কাঁঠালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই যে এদিকে বড় এক মানে দুটো সাইজের মতো পেঁয়াজ কেটেছি। আর এই যে কিছুটা কাঁঠাল পরিষ্কার করে কেটে রেখেছি। আর এই সাইডে একটা বড় সাইজের আলু দিয়েছি। আর 1 চামচ আদা বাটা। রসুন ঘরে ছিল না, তো যা ছিল সেটা দিয়েই রান্না করবো একেবারে সিম্পলভাবে। বেশি গরমের দিনে দেখবে বেশি মশলা খেতে ভালো লাগে না, একটু হালকা পাতলা হলে বেশ ভালো হয়। তার জন্য আর কিছু করলাম না। রসুনের জন্য আর বাজারও যেতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে। তো কড়াইটা গরম হলে দিয়ে দিলাম একেবারে সর্ষের তেল, এরপরে আর দেবো না, এই জন্য একটুখানি বেশি পরিমাণেরই দিলাম। তো যাই হোক, তারপরে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতা। ফোড়নটা যখন লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো ঢেলে দিয়ে দেবো। এই পেঁয়াজটাই মশলার মধ্যে শুধু হেভি হচ্ছে, এই পেঁয়াজটাই দেখো, এই যে বড় একটা সাইজের পেঁয়াজ, তার সঙ্গে ছোট্ট একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাই কেটে দিয়ে দিলাম। আর এইদিকে 1 চামচ আদা বাটাও রেখেছি। আদা বাটাটা মানে কমই করলাম। তো যেহেতু আমার আইসুরের পরিমাণও কম, সেই জন্য আদাটা একটু কমই দিলাম। তো পেঁয়াজটা এবার আমি ঢেলে দিলাম। পেঁয়াজটা একটুখানি 2 মিনিটের মতো নাড়াচাড়া দেবো। খুব একটা বেশি ফ্রাই করব না পেঁয়াজটা আমি, তো সময়ও বাঁচবে। তাহলে এখন গ্যাসের যা দাম কি বলবো। আর আলু আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে ভালো করে এবার একটুখানি ফ্রাই করে নেবো। আলু ভাজাও হয়ে যাবে, ওইদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে। আর দুটো আলাদা আলাদা করে ভাজতে গেলে সময়ও অনেক লাগে। আর তোমরা তো জানো যারা বাইরে থাকে তাদের আরও বেশি সমস্যা গ্যাসের। তো গ্যাস বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে হবে আমাদেরই, তাই না? তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম যাতে আলুগুলো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো আলু থেকে লবণ দিলে তো এমনি পেঁয়াজ থেকে জল বেরিয়ে যায়, আলু থেকেও জল বেরিয়ে যায়। তো আর জল মানে নিচে লেগেও যাবে না। তো ওই কারণে লবণটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি লবণটা যাতে সবার সঙ্গে মিশে যায়। আর খেতেও কিন্তু এইভাবে সিম্পলভাবে রান্না করলে ভালোও লাগে, জানো তো। বেশি মশলার থেকে এইভাবে হালকা পাতলা বেশ ভালো লাগে। এরপরে কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দেবো আমি। আর দেখতে পাচ্ছ 2 মিনিটের মধ্যে পেঁয়াজটা কিন্তু প্রায় মানে একটু চেঞ্জ হয়ে এসছে পেঁয়াজটা। পেঁয়াজ ভাজতে কিন্তু সময় বেশি লাগে না বন্ধুরা, অল্প সময়ের মধ্যেই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম এক সাইড করে ওই যে 1 চামচের মতো আদা বাটা, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। যদি বেশি মশলা মানে বাটা হয় তাহলে কি হয়, সেটা আলাদা তেলে ভাজলে হয়। যেহেতু হালকা মশলা, মাত্র 1 চামচ বাটা মশলা, তো আদা বাটা, তো ওইটা এইভাবেই ফ্রাই হয়ে যাবে। আর অল্প একটু মশলা ভাজতে গিয়েও দেখবে অনেক সময় পুড়েও যায়। তো ওই জন্য একবারে আলু, পেঁয়াজ, আদা মশলা আর কি, আদা বাটা সব একসঙ্গেই দিয়ে দিলাম সব কিছু আর কি। এরপরে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। দিয়ে কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে মিশিয়ে দেবো, যে ড্রাই মশলাগুলো দিয়েছি দিয়ে মিশিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তেল ছাড়তেও শুরু করেছে, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আদাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সাথেই ঝোলটা মানে জলটা সেরকম ছিল না, টেনেও গেছে যেহেতু অল্প। আর সেই কারণে ফ্রাইটাও বেশ ভালো হয়েছে। তো সব কিছু এইভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপরে যে কাঁঠালটা কেটে রেখেছি, যে কাঁঠালটা আমি তোমাদের দেখালাম ওখান থেকে হাফ পরিমাণ কাঁঠাল কেটেছি। অল্প রান্না করব যেহেতু আমি, কারণ আমি তো খাবো না, তোমাদের দাদা ভাই আর গুল্লু খাবে। তো ওই কারণে রুটি দিয়েই খাবে ওরা। তো ওই কারণে একটু অল্পই দিলাম, রান্না করলাম আর কি। তো কাঁঠালটাও কিন্তু সিদ্ধ করিনি, একেবারে কাঁচা। কিন্তু অনেকে সিদ্ধ করে, সিদ্ধ না করলেও কিন্তু খেতে ভালো লাগে। সিদ্ধ করলে কি হয়, কাঁঠালের যে গুণগুণটা থাকে না সেটা কিন্তু বেরিয়ে যায়, যে আয়রনগুলো থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো ওই কারণে আমি সিদ্ধ করব না, তবুও কিন্তু কাঁঠালটা ভীষণ সফট হবে। তো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে উঠিয়ে 5 মিনিট পর পর তুলে তুলে দেখে নেব কেমন হয়েছে। তো
তো ফ্রাইটাও বেশ ভালো হবে, কাঁঠালের এই কষানোটা ভালো হলে রান্নাটাও ভালো হবে। যেহেতু আমি সিদ্ধ করিনি তাই ভালো করে একটু কষিয়ে দিচ্ছি আর কি। তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে, যেহেতু কোনো লঙ্কা এর আগে আমি দিইনি, মানে বেটে মানে ঝালের জন্য কোনো লঙ্কা দিইনি, শুধু ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তার জন্য 4-5টা মানে কাঁচা লঙ্কা এইভাবে বেটে না দিয়ে এইভাবে আর কি মাঝখানে কেটে দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে ওই কারণে। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা পরিমাণ দিতে পারো, কিন্তু বন্ধুরা এইভাবে সিম্পলভাবে চটজলদি রান্না করলেও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। কালারটা দেখো কত সুন্দর, একদম দুর্দান্ত এসছে। যদিও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবুও কিন্তু দেখো কত সুন্দর এসেছে। আর আলুগুলো গলে গেছে, আর কাঁঠালগুলো প্রায় অনেকটা সফট হয়ে এসছে। তো এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম আর কি সব কিছু কেমন হয়েছে। তো ভালো করে সফট হবে, তারপরে আমি কিন্তু এইটাকে মানে কমপ্লিট করব রান্নাটা। তো বন্ধুরা, যেহেতু 50% আমার কমপ্লিট হয়েছে, কাঁঠালটা সফট, ওই কারণে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে নেব আর লাগবে কি না, কারণ বেশি হয়ে গেলে আবার পানসে টাইপের খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমি গ্রেভি মশলা কম দিয়েছি, শুধু পেঁয়াজটাই বেশি দিয়েছি, ওই কারণে আমি একটুখানি ঝোলটা সেইভাবেই দেবো। ঝোলটা সেইভাবে দিয়ে তারপরে এবার আমার দেখে মনে হচ্ছে আর লাগবে না, এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দেওয়ার পর 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখছি জলটা অনেকটা ফুটে এসছে। তো এবারে আমি কি করব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখে 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখে বুঝতেই পারছো বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে কাঁঠালের। আর সিদ্ধ করে খেয়ে না রান্না করলেও এইভাবে রান্না করলে বোঝাই যাবে না যে আমি কাঁঠালটা সিদ্ধ করিনি, কারণ এতটা সফট হয়ে যায়। তো দেখো, এই দেখো কতটা সফট হয়ে গেছে। আর একটু দরকার, যেহেতু বেশি সফট হলে খেতে বেশ ভালো লাগে। এবার গ্রেভিটা যাতে ভালো হয় তার জন্য 2-3টে আলু আমি একটুখানি এইভাবে চামচ দিয়ে একটুখানি মানে একদম গুলিয়ে দেবো, তাহলে কি হয় গ্রেভিটা গাঢ় হবে, পানসে টাইপের হবে না। তাই আলুগুলোকে কিছুটা আলু এইভাবে আমি থেতিয়ে দিচ্ছি চামচ দিয়ে, যাতে বেশ মানে গাঢ় গাঢ় ঝোলটা গাঢ় গাঢ় টাইপের হয়, পাতলা টাইপের না হয়, সেই কারণে। তো এইভাবে কিন্তু খেতেও ভালো লাগে, রুটি, ভাত, তরকারি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে ইঁচড় রান্না করলে। তোমরা বাড়িতে হয়তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছো বন্ধুরা, একদম রিচভাবে, কিন্তু আমার মতো এইভাবে একেবারে সিম্পলভাবে কাঁঠালের ইঁচড় একবার রান্না করে দেখতে পারো। আশা করি সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটা সুন্দর টেস্টি হবে। তাছাড়া গরমের মধ্যে বেশ হালকা পাতলা এরকমই ভালো লাগবে, কম তেল মশলায়। তো দেখো, এবার আমি এইভাবে প্রায় যে আলুগুলো দিয়েছিলাম সেখান থেকে অর্ধেকের মানে কম আর কি আলুগুলো এইভাবে আমি ভেঙে ভেঙে দিলাম। দিলেই দেখে বোঝা যাচ্ছে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়েছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে আবার 5 মিনিট পর ফিরে এসে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেওয়ার পর দেখো এবার কত সুন্দর একটা মানে গাঢ় গাঢ় ঝোলটা চলে এসছে, গ্রেভিটা একেবারে। তারপরে বাকি যেটা থাকবে সেটা যখন আমি এটা তুলে নেব তখন কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। তো দেখে বুঝতে পারছো পানসে হয়নি, কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তার আগে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছে তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর বন্ধুরা, আজকের আমি যে কাঁঠালের রেসিপিটি ছাড়লাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেও ভুলো না। আর একটি লাইক করে দিও যারা লাইক করতে ভুলে যাও। তো দেখো, আমি কিন্তু একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি, যেহেতু এই পাত্রটা রেখে দিচ্ছি, যদি থেকে যায় এখান থেকে তাহলে এটা দিয়ে গরম করতে আবার এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। সেই কারণে আমি এরকম একটা ছোট্ট একটা কড়াই টাইপের পাত্রে কিন্তু এটা আমি তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, একেবারে লোভনীয় খেতে। তো আমি তো আর ওজন মানে কন্ট্রোল করছি, ওয়েট লস করছি, আমি আর এটা খাবো না, যেহেতু বেশি তেল দিয়ে রান্না করা হয়েছে। আমার কাছে বেশি তেল কেন কি আমি তেল ছাড়া ডায়েট করি, কোনো আমার খাবারের তেল আমি প্রায় রাখি না বললেই চলে। সেই জন্য বাড়িতে যে নর্মালগুলো রান্না হয় তোমাদের দাদা ভাই আর গুল্লুই খায়, তবে ওদেরও চেষ্টা করি একটু হেলদি করে বানানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকো, সাবধানে থাকো এবং সুস্থ থাকো। টাটা, বাই বাই।